আজ বা কালকের মধ্যে বঙ্গভবন ছাড়বেন শাহাবুদ্দিন। প্রস্তুত হচ্ছে গুলশানের বাড়ি, বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা, বিপাকে চালকরা ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা, কারসাজির অভিযোগ। এবং ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত এলাকায় হলিডে ক্যাম্পে কিয়েভের ড্রোন হামলা, 4 শিশুসহ 12 জন নিহত, পাল্টা হামলা রাশিয়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর আজ বা কালকের মধ্যে বঙ্গভবন ছাড়তে পারেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরই বঙ্গভবনে অফিস শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আইন অনুযায়ী বিদায়ী রাষ্ট্রপতি 1 মাস বঙ্গভবনে থাকার সুযোগ থাকলেও মোহাম্মদ শাহাবুদ্দিন এরই মধ্যেই সরকারি এই বাসভবন ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন। আজকের মধ্যে প্রস্তুতি শেষ হলে বিকেলেই বঙ্গভবন ছেড়ে দিতে পারেন, নতুবা আগামীকাল বঙ্গভবন ছাড়তে পারেন তিনি। এরপর সপরিবারে গুলশানের বাসায় থাকবেন। এর আগে শনিবার সন্ধ্যায় বঙ্গভবনের কর্মকর্তাদের নিয়ে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বঙ্গভবনে অফিস করলেও স্পিকারের বাসভবনেই থাকবেন। এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান মোহাম্মদ শাহাবুদ্দিন। মেয়াদ শেষ হওয়ার প্রায় 2.25 বছর আগেই অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি। গ্যাস সংকটে বিপাকে পড়েছেন সিএনজি ও গ্যাস চালিত যানবাহনের চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফলে একদিকে যেমন কমছে আয়, অন্যদিকে মালিকের দৈনিক জমা ও সংসারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। রাজধানীর বিভিন্ন গ্যাস পাম্পে সিএনজি ও গ্যাস চালিত যানবাহনের দীর্ঘ লাইন। চালকদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপের দাবি সংশ্লিষ্ট সবার। কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনায় বন্ধ রয়েছে দৈনিক 45 থেকে 50 কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ। এতে ক্ষতির মুখে কলকারখানা, ব্যাহত হচ্ছে উৎপাদন। জুলাই অভ্যুত্থানের উত্তাল আজকের দিনে আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। কারফিউ শিথিল করে দেশ জুড়ে শুরু হয় ব্লক রেড। একই সময়ে সরকারের দমন অভিযান বন্ধ এবং ইন্টারনেট পুনরায় চালুর আহ্বান জানিয়ে বিবৃতি দেয় জাতিসংঘ। ভয়, গ্রেফতার, রক্ত আর প্রতিরোধে লেখা সেই জুলাই বাংলাদেশের ইতিহাসে হয়ে আছে এক উত্তাল অধ্যায়, যেখানে দমন-পীড়নের প্রতিটি পদক্ষেপের বিপরীতে আরও জোরালো হয়ে উঠেছিল মানুষের প্রতিবাদের কণ্ঠ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। গুলি, গুম, গ্রেপ্তার সবকিছু যেন একসঙ্গে নেমে এসেছিল রাজপথে। কিন্তু রক্তাক্ত জুলাইয়ের উত্তাল ঢেউ থামানো যাচ্ছিল না। আন্দোলনের আগুন যত নিভিয়ে দিতে চেয়েছিল তৎকালীন সরকার, ততই তা ছড়িয়ে পড়েছিল দেশ জুড়ে। রাজপথে ছাত্র জনতার উপর সরাসরি গুলি চালিয়েও যখন আন্দোলন দমন সম্ভব হচ্ছিল না, তখন ভিন্ন কৌশল নেয় তৎকালীন সরকার। আন্দোলনের নেতৃত্বে থাকা শীর্ষ সমন্বয়কদের একে একে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। গুমের শিকার হওয়ার পর মুক্ত হয়ে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি। হাসপাতাল থেকেই তাদের জোর করে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। একই সময়ে আটক করা হয় সমন্বয়ক আবু বাকের মজুমদারকেও। প্রথমে সরকার নীরব থাকলেও কয়েক ঘন্টা পর তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ তাদের আটকের বিষয়টি স্বীকার করেন। সেই স্বীকারোক্তি আরও বাড়িয়ে দেয় উদ্বেগ, আতঙ্ক আর ক্ষোভ। এদিন কয়েক ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়। রাস্তায় কিছুটা যানবাহন চললেও মানুষের চোখে মুখে ছিল ভয় আর অনিশ্চয়তা। অন্যদিকে শুরু হয় দেশব্যাপী ব্লক রেড অভিযান। আন্দোলনে জড়িত থাকার অভিযোগে শিক্ষার্থীদের পাশাপাশি বিএনপি ও জামাতের নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে আটক করা হয়। 6,000-এর বেশি শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করা হয়। পরিবারগুলো ছুটে বেড়ায় থানা, আদালতে, হাসপাতালের বারান্দায় প্রিয়জনের একটি খোঁজের আশায়। আহতদের পাশে না দাঁড়িয়ে সরকারি স্থাপনা পরিদর্শনে যাওয়ায় সমালোচনার মুখে পড়ে সরকার। সেই চাপের মধ্যেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান। জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল তারা এই সুযোগটা নিয়ে, কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে।
একই দিনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, আন্দোলনকে পুঁজি করে বিএনপি, জামাত, উগ্র বামপন্থী ও বিদেশি শক্তি সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে এবং তা প্রতিহত করা হবে। এদের অশুভ উদ্দেশ্যকে প্রতিহত করা। রাজনৈতিক অঙ্গনেও বাড়তে থাকে উত্তাপ। ফ্যাসিবাদী সরকার পতনের এক দফা আন্দোলনে অংশ নিতে দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতির মাধ্যমে তিনি ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। এদিকে আন্তর্জাতিক অঙ্গন থেকেও বাড়তে থাকে চাপ। ব্লক রেইড অভিযান বন্ধ, ইন্টারনেট সংযোগ পুনরায় চালুর পাশাপাশি পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবেলা করতে সরকারের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এবারে আন্তর্জাতিক। ইউক্রেনের জাপোরিঝিয়া শহরের রুশ নিয়ন্ত্রিত এলাকার একটি হলিডে ক্যাম্পে ইউক্রেনের ড্রোন হামলায় 4 শিশুসহ 12 জন নিহত হয়েছেন, আহত অন্তত 19 জন। জবাবে ইউক্রেনের সুমি অঞ্চলের বেসামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় কুরিয়ার সার্ভিসের 3 গাড়ি চালক নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের একটি ড্রোন মজুত ও উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। জাপোরিঝিয়ায় রুশ নিয়ন্ত্রিত কিলিভকা রিসোর্টে হামলার জন্য কিয়েভকে দায়ী করে মস্কো। অপরদিকে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়া থেকে 30,000 সেনা নিয়োগের অভিযোগ করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও আলোচনার আহ্বান জানিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম জোমার্ট তোকায়েভ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।